ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রি, যেটা তোমরা জানো অনেকটা ভাস্ট সিলেবাস, এর পড়ার কিছু টেকনিক্স আছে। তোমরা যদি মুখস্থ করার চেষ্টা করো তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে না বা কনসেপ্টটাও কিন্তু তোমাদের গেইন হবে না। আজকে আমরা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারটা পড়ব এবং অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের কী কী বেসিক জায়গায় আলোকপাত করলে আমরা ওভারঅল অর্গানিক কেমিস্ট্রির কিছুটা হলেও কিন্তু কনসেপ্ট আমরা গেইন করতে পারব। তো চলো আজকে আমরা অ্যালডিহাইড কিটোনটা শুরু করি। দেখো, অ্যালডিহাইড এবং কিটোন এদেরকে একত্রে বলা হয় কার্বনিল যৌগ। কি যৌগ তোমরা অনেকেই জানো, কার্বনিল যৌগ। এখন কার্বনিল যৌগ অর্থাৎ কোনো একটা যৌগের ভিতরে যদি বন্ড CHO থাকে তাকে আমরা বলবো অ্যালডিহাইড, তাকে আমরা বলবো অ্যালডিহাইড। অ্যান্ড কারোর ভেতরে যদি বন্ড CO বন্ড এই গ্রুপটা থাকে তাহলে তাকে আমরা বলবো কিটোন। তোমাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই দুজনকেই একত্রে, অ্যালডিহাইড এবং কিটোনকে একত্রে বলা হয় কার্বনিল কম্পাউন্ডস। এবং এই যে গ্রুপ দুটো এদেরকে বলা হয় কার্বনিল গ্রুপ। ঠিক আছে, এখন অ্যালডিহাইড এবং কিটোনকে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। অ্যালডিহাইড বলতে আমরা কোন গ্রুপটাকে বলছিলাম? বন্ড CHO। ভালো করে লক্ষ্য করো, এটা একটা পোলার বন্ড। পোলার বন্ড ইন দ্য সেন্স কার্বন এবং অক্সিজেনের ভিতরে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি এখানে 2.5, যদি আমরা কাইটাকে ওদের একটু জানার চেষ্টা করি, এবং অক্সিজেন হচ্ছে 3.5 ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। তো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যেহেতু বর্তমান, অর্থাৎ কার্বন এখানে ইলেকট্রোপজিটিভ আর অক্সিজেন এখানে কিন্তু ইলেকট্রোনেগেটিভ। তো যখন এর বিক্রিয়া হবে তখন আমি আবার বোঝাবো ফার্দার যে কার্বন ইলেকট্রোফিলিক ক্যারেক্টারের হয় কেন, কি বৃত্তান্ত পরে আসবো। আগে আমরা জেনে নিই যে এই বন্ধনটা কি বন্ধন বললাম? দিস ইজ আ পোলার বন্ড, অর এটা একটা ধ্রুবীয় বন্ধন। ধ্রুবীয় বন্ধন। এখন ধ্রুবীয় বন্ধন, এই কার্বন এবং অক্সিজেন বোথ, এদের সংকরায়ন কি আছে? sp2। এটা মাথায় রাখবে যে ডাবল বন্ডেড কার্বন, এর সংকরণ sp2। এখন যদি আমি একটু পার্থক্য লক্ষ্য করি, দেখো এই যে বন্ড দুটো আছে, এই বন্ড দুটোর ভেতরে একটা এখানে অবশ্যই একটা সিগমা বন্ড, একটা এখানে অবশ্যই পাই বন্ড। তোমরা জানো সেটা আগেই পড়ে এসছো, আমি সেগুলো নিয়ে খুব বেশি যাচ্ছি না। এখন যদি আমি একটু কম্পেয়ার করি, সাপোজ C ডাবল বন্ড C, দিস ইজ অ্যান অ্যালকিন। এর ক্ষেত্রে কি হচ্ছে? এখানে যে পাই বন্ডটা আছে ও কিন্তু সুষমভাবে পাই ইলেকট্রনটা বিন্যস্ত অবস্থায় আছে, যেহেতু দুটো কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সেম। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি দেখি, কার্বনের ক্ষেত্রে এখানে যে কার্বনের সাথে এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা হাইড্রোজেন আছে এবং এখানে একটা অক্সিজেন আছে। এখন ও যদি এইভাবে থাকে, দেখো এটা আমার সিগমা এখানে একটা আছে কার্বনের সাথে, আর এই কার্বনের সাথে অক্সিজেনটা কিন্তু, এই পাই ইলেকট্রনটা কিন্তু এইভাবে সুষম অবস্থায় কিন্তু বিন্যস্ত থাকে না, ও কিন্তু অসম অবস্থায় বিন্যস্ত থাকে। যেহেতু আমি আগেই বলেছি যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কার্বনের থেকে বেশি, তো সেক্ষেত্রে পাই ইলেকট্রনটা মোর টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ও বিন্যস্ত থাকবে। সেই জন্য বলছি যে কার্বনের এই বন্ডটা কিন্তু পোলার বন্ড, অর্থাৎ এই পাই ইলেকট্রনটা যেমন এখানে সুষমভাবে বিন্যস্ত অবস্থায় আছে, এখানে কিন্তু পাই ইলেকট্রনটা সুষমভাবে বিন্যস্ত থাকে না, এখানে অসমভাবে বিন্যস্ত অবস্থায় থাকে। এখন যদি আমি অ্যালডিহাইডের একটা এক্সাম্পল দেখি, দেখো বিভিন্ন রকমের এক্সাম্পলগুলো তোমরা একটু পড়ে লাগবে। দেখো সব থেকে সিম্পলেস্ট এক্সাম্পল দ্যাট ইজ আমাদের ফর্মালডিহাইড, যার নামটা বলা হয় মিথানল। নামটা মনে রাখবে অবশ্যই, ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড অর মিথানল। যদি আমি আরেকটা নিই, CH3CHO, CH3CHO, এটার নাম কি? অ্যাসিটালডিহাইড। অন্ততপক্ষে নামগুলোকে কিন্তু অবশ্যই একটু ভালো করে জেনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষাতে অনেক সময় তোমাদের নাম করে বলে দেয়, তো সেখানে স্ট্রাকচার দিল না, কোনো রিয়াকশন দিয়ে দিল, বললো অ্যাসিটালডিহাইডের সাথে রিয়াকশন হচ্ছে। অন্যান্য নামগুলো জেনে রাখবে, যেগুলো IUPAC নাম, সেগুলো 11-এ জেনে এসছো, আমি সেগুলো নিয়ে খুব বিশদে আলোচনা করছি না। এটা ইথানল, এটা মিথানল। এখন মনে রাখবে যে এই ফর্মালডিহাইড ও কিন্তু গ্যাসিয়াস স্টেটে থাকে, গ্যাস আকারে থাকে, গ্যাস। আর এইগুলো কিন্তু লিকুইড আকারে থাকে, আর যত আস্তে আস্তে ওর অ্যাটমিক মলিকুলার ওয়েট যত বাড়বে, আস্তে আস্তে যত এই চেনটা যত বড় হবে, তত আস্তে আস্তে লিকুইড হওয়ার সম্ভাবনাও কমবে, তখন আস্তে আস্তে ও কিন্তু কঠিনে রূপান্তরিত হবে। সেক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন অনেক কিছু কাজ করে, তোমরা জানো। তো প্রথমটা হচ্ছে ফর্মালডিহাইড, এটা গ্যাসীয় আকারে থাকে, এবং তারপরে ফার্দার মোটামুটি 10টা থেকে 11টা কার্বন অবধি যে অ্যালডিহাইডগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই সব লিকুইড ফর্মে থাকে। ফার্দার দ্যাট ওটা কিন্তু আস্তে আস্তে কঠিন অবস্থাতে রূপান্তরিত হয়। এখন কথা হচ্ছে যে সলুবিলিটি, যদি আমি একটু সলুবিলিটি আলোচনা করি, যে অ্যালডিহাইড কম্পাউন্ডগুলো যে ওরা কি ওয়াটার সলুবল আদতেও, নাকি শুধুমাত্র জৈব দ্রাবকে সলুবল। মনে রাখবে যার আকার যত ছোট আকারের হবে, অর্থাৎ আপ টু 4 কার্বন অবধি,
4 কার্বন অবধি ও কিন্তু জলে ওয়াটারে সলুবল হতে পারে, অ্যাজ বিকজ সাপোজ এরকম আছে CH3 CHO, তুমি দেখতে পাচ্ছ CHO মানে এখানে অক্সিজেন আছে, অক্সিজেন কি থাকবে ডেল্টা নেগেটিভ থাকবে, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি, আমি একটু আগেই বলেছি তোমাদেরকে, অর্থাৎ অক্সিজেন ওখানে চার্জ নিয়ে কি থাকবে নেগেটিভ আধান নিয়ে থাকবে। ও যখন জলের সংস্পর্শে আসবে সেক্ষেত্রে কিন্তু ও জলের সাথে হাইড্রোজেন বন্ডিং করে ওয়াটারে কিন্তু সলুবল হয়ে যাবে। আস্তে আস্তে এই চেনটা যত বেশি বড় হবে তত আস্তে আস্তে কিন্তু ওয়াটার সলুবিলিটি ওর কমে যাবে, যদিও জৈব দ্রাবকে কিন্তু দ্রবীভূত হতে থাকবে, কারণ এরা তো নিজের জৈব যৌগ, তারা তো জৈব দ্রাবকে তো দ্রবীভূত হবেই। আর জৈব দ্রাবক বলতে কি, আমি আস্তে আস্তে ক্রমশ আসবো এই কথাগুলোতে যে কি কি আছে তোমাদের জৈব দ্রাবক, হ্যাঁ সেগুলোতে আমি আস্তে আস্তে আসবো। তাহলে তোমরা দেখে নিলে কি কি কার্বনিল কম্পাউন্ডস বলতে কি বুঝি, তার সংকরায়ন, তার পার্থক্য নর্মাল অ্যালকিনের সাথে। নর্মাল অ্যালকিনের এই বন্ডটা কিন্তু অবশ্যই পোলার বন্ড নয়, যেহেতু এদের ভেতরে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, এটা কিন্তু নন পোলার বন্ড, এটা কিন্তু পোলার বন্ড। তো সেক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস যেটা করে রাখবে সেটা হচ্ছে এই ধরনের অ্যালডিহাইডগুলোকে বলা হয় সব অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। তাহলে দু ধরনের অ্যালডিহাইড সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে মোটামুটি আলোচনা করব, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড আর একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড। এখন মনে রাখবে যদি CHO গ্রুপের সাথে, ভালো করে বুঝে নাও, CHO গ্রুপের সাথে হাইড্রোজেন অথবা যে কোনো অ্যালকিল গ্রুপ যদি যুক্ত থাকে একদিকে, অবশ্যই একদিকে, এই CHO হাইড্রোজেন থাকতে পারে, অর CH3 CHO থাকতে পারে, অর CH3 CH2 CHO এইভাবে থাকতে পারে, যেভাবে ইচ্ছা থাকতে পারে। অর্থাৎ একদিকে যদি হাইড্রোজেন বা কোনো অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা কি বলবো অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। আর যদি আমার অ্যারোমেটিক অ্যালডিহাইড লিখতে বলে তাহলে দেখো বেনজিন, তোমরা জানো অ্যারোমেটিক যৌগ বলতে বেনজিন থাকবে। এই বেনজিনে যদি আমি একটা CHO গ্রুপ দিই, আমি কোথায় এখানে দাঁড়াও একটু মুছে নিই, যদি আমি একটা বেনজিন নিলাম, বেনজিনে যদি আমি এখানে একটা CHO গ্রুপ দিয়ে দিই তাহলে কিন্তু সেটা অ্যারোমেটিক অ্যালডিহাইড হলো, এটা হলো। অর আমরা আরেকটা লিখতে পারি, সেটা কি লিখতে পারি, এখানে মনে করো CHO থাকলো, CHO রেসপেক্টে আমি এখানে OH দিয়ে দিলাম, অর এখানে OH দিয়ে দিলাম, নট অনলি OH, আমি Cl দিলাম, CH3 দিলাম, যে কোনো গ্রুপ যেখানে সাবস্টিটিউশন হতে পারে আমি দিয়ে দিলাম, তাহলে সবাই কিন্তু তারা অ্যারোমেটিক অ্যালডিহাইড। এই ফার্দার আমরা কিভাবে এর প্রিপারেশন করব কি বৃত্তান্ত আমি আসছি, তার আগে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের সমাবয়বতা। তাহলে আমরা এখন কি আলোচনা করব, সমাবয়বতা, কার কার্বনিল যৌগের সমাবয়বতা। চলো আলোচনা করা যাক। তাহলে এখন আমরা কি আলোচনা করতে চলেছি, সমাবয়বতা। দেখো ফার্স্ট অফ অল লিখবে তোমরা অবশ্যই শৃঙ্খল ঘটিত সমাবয়বতা, শৃঙ্খল ঘটিত সমাবয়বতা, খুব ইজি ফ্যাক্টর। সমাবয়বতা কি কি বৃত্তান্ত এর আগে প্রচুর পড়েছো তোমরা। সাপোজ ফর এন এক্সাম্পল আমি নিচ্ছি এখানে CH3 CH2 CH2 CHO বিউটানেল, অ্যান্ড এখানে আরেকটা এক্সাম্পল নিচ্ছি শৃঙ্খল ঘটিত, যেহেতু বলেছে CH3 CHO। দেখো কার্বন সংখ্যা কোনো পরিবর্তন হয়নি, এখানেও 4টে কার্বন আছে, ওখানেও 4টে কার্বন আছে, একটা অক্সিজেন আছে, এখানেও একটা অক্সিজেন আছে, 3 আর 2 5 আর 2 7, 8টা হাইড্রোজেন আছে, এখানেও কিন্তু 8টা হাইড্রোজেন আছে। তাহলে একে আমরা কি বলছি, শৃঙ্খল ঘটিত সমাবয়বতা। দেন আমরা আসছি অবস্থান ঘটিত সমাবয়বতা। অবস্থান, আমি এই নিয়ে বিশদে যাচ্ছি না, কারণ এইগুলো অলরেডি আমাদের ক্লাস 11-এ পড়া হয়ে গেছে, সমবয়বতা কি কি বৃত্তান্ত, তাই না। অবস্থান ঘটিত সমবয়বতা, সাপোজ ফর এক্সাম্পল আমি অ্যালডিহাইডকে ছেড়ে দিয়ে আমি একটু কিটোনের দিকে যাই। কিটোন বলতে বন্ড, CO বন্ড গ্রুপ আছে ওর ভেতরে, তোমরা জানোই সেটা। সাপোজ ফর এক্সাম্পল আমি নিচ্ছি এটাকে CH3CO CH2 CH3, সাপোজ এটা নিলাম, দ্যাট ইজ পেন্টান 2 on, অ্যান্ড আরেকটা এক্সাম্পল নিচ্ছি পেন্টান 3 on এর। লক্ষ্য করো অবস্থান, এখানে 2 নম্বর কার্বনে আছে CO গ্রুপটা, এখানে কিন্তু 3 নম্বর কার্বনে আছে CO গ্রুপটা। তাহলে পেন্টান 2 on এন্ড পেন্টান 3 on অবস্থান ঘটিত সমবয়বতার একটা এক্সাম্পল। আরেকটা যদি আমি নিই একটু, যে মনে করো সাপোজ অ্যালডিহাইডে যদি আমি যাই, সাপোজ এরকম আছে, সাপোজ এখানে CHO গ্রুপটা আছে, এর রেসপেক্টে আমি এখানে OH দিলাম, অর্থ পজিশনের রেসপেক্টে CHO আছে। আরেকটা আমি দিলাম মেটা অবস্থানের রেসপেক্টে যদি আমি CHO নিই, বা প্যারা অবস্থানের রেসপেক্টে যদি আমি CHO নিই, তাহলে দে আর অলসো কিন্তু অবস্থান ঘটিত আইসোমারিজম। আরেকটা আমি আসছি, সেটা হচ্ছে তোমাদের কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা। কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা, কোন একটা যৌগের ভেতরে
সাপোজ তোমার অ্যালডিহাইড গ্রুপ উপস্থিত আছে আর কিটোন গ্রুপ উপস্থিত আছে, তাকে আমরা কি বলবো? দেখো লক্ষ্য করো, ফর এক্সাম্পল CH3 CH2 CHO, একদম সিম্পল এক্সাম্পল, প্রোপানল অ্যান্ড প্রোপান 2 on CH3CO CH3 দেয়ার। দেখো লক্ষ্য করো, কার্বন গুণে দেখো, হাইড্রোজেন গুণে, অক্সিজেন গুণে, সব দেখো সেম নাম্বার অফ আসবে, মানে কার্বন সেম, হাইড্রোজেন সেম, অর্থাৎ তারা কিন্তু সমবয়ব, কিন্তু তাদের রাসায়নিক ধর্ম আলাদা হবে, অ্যাজ বিকজ এখানে CHO আছে, এখানে CO আছে। কি কি রাসায়নিক ধর্ম আলাদা আলাদা হবে? প্রশ্ন অ্যারাইজ করলো এখানে, আমি আসছি। আরেকটা আছে মেটামারিজম। মেটামারিজমটা মনে রাখবে, এই এক্সাম্পলটা মনে রাখবে যে একটা কিটো গ্রুপের দুপাশে যদি দুটো ভিন্ন ভিন্ন অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে, তাহলে সেই ধরনের আইসোমারকে আমরা বলবো মেটামারিজম, অর্থাৎ এইটাকে এখানে তুমি কপি পেস্ট করে দেবে। দেখো এখানে CO রেসপেক্টে এটা CH3 আছে, এটা তিনটা কার্বন বিশিষ্ট আছে, অর্থাৎ একদিকে মিথাইল গ্রুপ, একদিকে নরমাল প্রোপাইল গ্রুপ। এখানে CO রেসপেক্টে একদিকে ইথাইল গ্রুপ আছে, আরেকদিকে মিথাইল গ্রুপ আছে। এই মেটামারিজম সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করো, অলরেডি একটা অর্গানিক কেমিস্ট্রির উপরে ভিডিও দেওয়া আছে চ্যানেলে, দেখে নিতে পারো যে কতগুলো 11 ফ্যাক্টরস অন হুইচ অর্গানিক কেমিস্ট্রি ডিপেন্ডস। তো ওইটাকে দেখে নিলে তুমি মেটামারিজম সম্পর্কে ফার্দার জ্ঞান কিন্তু অর্জন করতে পারবে। যাই হোক, এটা কিন্তু অবশ্যই ছিল আমাদের কি সম্পর্কিত তথ্য, আমাদের যে সমাবয়বতাও প্রদর্শন করে সেই সমাবয়বতা সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি আমরা এখানে আলোচনা করে ফেললাম। এইবার আমরা একটা জিনিস দেখি যে একটু আগে যে কথাটা বললাম যে অ্যালডিহাইড এবং কিটোনের যে রাসায়নিক বিক্রিয়া করার টেন্ডেন্সি, সেটা কেমন, আমরা রাসায়নিক সক্রিয়তায় আসবো একটু বাদে। তার আগে আমরা একটু জেনে নিই যে ওর কিছু সিম্পল রিয়াকশন যাতে আমরা চিনতে পারি ওকে দেখে। সাপোজ ফর এক্সাম্পল আমরা আছে RCHO, অর্থাৎ আমার এখানে কি আছে, অ্যালডিহাইড আছে। অ্যালডিহাইডকে যদি আমি বিজারণ করি, জার্মান হাইড্রোজেন সাপোজ আমি দিলাম, জার্মান হাইড্রোজেনের জায়গাতে এখানে আমরা কি কি ব্যবহার করতে পারি? আমরা হাইড্রোজেন প্লাটিনাম ব্যবহার করতে পারি, অর হাইড্রোজেন প্যালাডিয়াম ব্যবহার করতে পারি, হাইড্রোজেন নিকেল ব্যবহার করতে পারি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করতে পারি, অর সোডিয়াম বোরোহাইড্রাইডও ব্যবহার করতে পারি। আরও অনেক আছে, ক্রমশ আস্তে আস্তে আসবো সেই জায়গাগুলোতে, এক এক করে আমরা জানার চেষ্টা করি, তাহলে জিনিসটা অনেকটা বেশি সোজা লাগবে। RCHO যদি আমি এখানে বিজারণ করি, তাহলে মনে রাখবে RCH2OH এ রূপান্তরিত হবে, অর্থাৎ অ্যালডিহাইড বিজারণে কিসে রূপান্তরিত হয়? অ্যালকোহলে রূপান্তরিত হয়। কি করে চিনবো? এখানে CHO গ্রুপ আছে, এখানে CHOটা কিসে রূপান্তরিত হলো? CH2OH এ রূপান্তরিত হলো। আবার সিম্পল ওয়েতে মনে রাখো যে এতগুলো রিয়েজেন্ট দেওয়া মানে অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে যাব, এই সামনের গ্রুপগুলোর কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এই যে অ্যাক্টিভ গ্রুপটা এর কিন্তু পরিবর্তন হবে। সেকেন্ডলি আরেকটা এক্সাম্পল যদি আমি দেখি, যে আমি যদি একে জারণ করি, জার্মান অক্সিজেন দিয়ে আমি জারণ করব, কি কি দিয়ে করতে পারি? KMnO4, সরি KMnO4 H+, K2Cr2O7 H+, বিভিন্ন রকমের আছে, প্রচুর আছে, Na2Cr2O7 আছে, তোমাদের অ্যালডিহাইড। শুধু একটা জিনিসই মাথায় রাখবে যে একে যদি আমি জারণ করি, তাহলে অ্যালডিহাইড রূপান্তরিত হবে অ্যাসিডে, RCOOH। তাহলে দুটো জিনিস আমি বললাম এখানে, অ্যালডিহাইড রূপান্তরিত হচ্ছে কিসে? অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। আর অ্যালডিহাইড বিজারণের মাধ্যমে কিসে রূপান্তরিত হয়? অ্যালকোহলে রূপান্তরিত হয়। এখানে বিজারণ করব মানে এটা কি করে চিনবো? এখানে হাইড্রোজেনের সংখ্যা বেড়েছে, লক্ষ্য করো, এখানে হাইড্রোজেন আছে একটা, এখানে তিনটে হয়ে গেছে। জাস্ট ফর মানে তোমাদের রিমেম্বার রাখার জন্য, মানে কিভাবে তুমি রিমেম্বার করবে সেটাই আমি বলছি এখানে। আর এক্ষেত্রে অক্সিজেন আছে একটা, এক্ষেত্রে অক্সিজেন হয়ে গেছে দুটো। তাহলে অক্সিজেন বৃদ্ধি পেয়েছে মানে জারণ, হাইড্রোজেন বৃদ্ধি পেয়েছে মানে বিজারণ, এইভাবে মনে রাখবে। আর একটা জিনিস মনে রাখো যে এই যে RCH2OH, অর্থাৎ দিস ইজ দ্য অ্যালকোহল, এই অ্যালকোহলটাকেও যদি আমি জারণ করি তাহলেও কিন্তু আমি অ্যাসিডে রূপান্তরিত হতে পারবো। তাহলে এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। কি বললাম? অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে গেলে বিজারণ করব, অ্যালডিহাইড থেকে অ্যাসিডে গেলে জারণ করব, আবার অ্যালকোহল থেকে অ্যাসিডে গেলে আমরা কিন্তু জারণই করব। বুঝতে পারছো? তার মানে এ কিন্তু একটা মিডল যৌগ, অর্থাৎ অ্যালকোহল এবং অ্যাসিডের মধ্যবর্তী যে যৌগটা আছে সেটা হচ্ছে অ্যালডিহাইড। সাপোজ আমার কাছে তিনটে স্টেশন আছে, 1 2 3, আমার 1 আর 3 এর মধ্যবর্তী কি আছে? 2। কোন কোন ট্রেন 1 থেকে যাত্রা শুরু করে 2 এ দাঁড়াতেও পারে, যদি সেটা গ্যালোপেন হয় তাহলে কি হবে? সেটা 2 এ না দাঁড়িয়ে সোজা গিয়ে কোথায় দাঁড়াবে? 3 এ দাঁড়াবে। আবার কিছু কিছু ট্রেন যেগুলো লোকাল ট্রেন হয় সেগুলো 1 থেকে যাবে 2 এ দাঁড়াবে, 2 থেকে গিয়ে 3 এ দাঁড়াবে, এইভাবেই তো হয়। তাহলে এমন কোন রিয়েজেন্ট আমার থাকবে যেটা আমি ডিরেক্টলি 1 থেকে 3 এ যেতে পারবো, যেমন গ্যালোপেন ট্রেন। আবার কিছু কিছু রিয়েজেন্ট আছে যেগুলো 1 থেকে 2 হয়ে আমরা কিন্তু 3 এ যেতে পারবো, যেগুলো আমাদের লোকাল ট্রেন। তাহলে আমার এই যে রিয়েজেন্টগুলো, তাহলে বুঝতেই পারছো 1 থেকে 3 এ যাওয়ার জন্য রিয়েজেন্ট আলাদা হবে,
1 থেকে 2 এ যাওয়ার জন্য রিয়েজেন্ট আলাদা হবে, আবার 2 থেকে 3 এ যাওয়ার জন্য কিন্তু রিয়েজেন্ট আলাদা হবে। তাহলে আমাদের এই নিয়েই আলোচনা। তাহলে আমরা শুরু করি যে এই যে অ্যালডিহাইড তৈরি আমরা করছি সেটা আমরা কিভাবে তৈরি করব, অর্থাৎ কোনো কিছু তো উৎপন্ন হয়েছে সেখান থেকে আমি অ্যালডিহাইড তৈরি করব, তাহলে সেটাকে আমি ফর এক্সাম্পল নিচ্ছি RCH2OH। খুব ভালো করে এবার এই জায়গা থেকে বোঝার চেষ্টা করবে। অর্থাৎ দিস ইজ আওয়ার প্রাইমারি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, নাম্বার 1, বোঝো ভালো। প্রাইমারি অ্যালকোহল থেকে আমি কোথায় যাব? প্রাইমারি অ্যালকোহল থেকে আমি যাব আমার বহু পরিচিত অ্যালডিহাইড যৌগ RCHO, যেটা এক্ষুনি করলাম। কি ব্যবহার করব এখানে? এখানে ব্যবহার করব K2Cr2O7 আর তার সাথে সালফিউরিক অ্যাসিড। কি করছি এখানে? সিম্পল জারণ করছি। ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যালকোহল থেকে আমি কি করব? অ্যালডিহাইড উৎপন্ন করব K2Cr2O7 H2SO4 অক্সিজেন দিয়ে। এখন কথা হচ্ছে এ কিন্তু আমার তীব্র জারক দ্রব্য, এ আমার তীব্র জারক দ্রব্য, এ ওই গ্যালোপিনের মতন আচরণ করে। অর্থাৎ ও চাই যে আমি অ্যালকোহল থেকে সোজা গিয়ে কোথায় যাবো? আমি অ্যাসিডে যাব। কিন্তু আমি বলছি যে না, আমাকে অ্যাসিডে গেলে তো হবে না, আমাকে অ্যালডিহাইডে দাঁড়াতে হবে। কারণ বলেছি অ্যালডিহাইড মিডল এলিমেন্ট, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হয়ে অ্যাসিডে যাচ্ছে, কিন্তু অনেক সময় আমরা অ্যালডিহাইডকে ধরতে পারছি না। আর যখন তুমি ট্রেনে করে যাচ্ছ, গ্যালোপিন তো সেই স্টেশনের উপর দিয়ে তো যায়, কিন্তু স্টেশনে দাঁড়ায় না। তো আমার উদ্দেশ্য যে আমি K2Cr2O7 H2SO4 ব্যবহার করেছি, অর্থাৎ আমি একটা গ্যালোপিন দিয়েছি, কিন্তু আমি চাইছি ওখানে দাঁড়াক। তাহলে আমাকে কি করতে হবে? একটু লক্ষ্য রাখতে হবে। ঠিক যখন স্টেশনে আসবে তখন আমাকে কি করতে হবে? চেনটাকে টেনে দিতে হবে। অর্থাৎ এখানে আমি কি করলাম? নিয়ন্ত্রিত জারণ করলাম। আমাকে ওটাকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ যেই মুহূর্তে তৈরি হলো অ্যালডিহাইড, সেই মুহূর্তে আমাকে ওকে বিক্রিয়া পাত্র থেকে কি করে নিতে হবে? বার করে নিতে হবে। যদি আমি বার না করে নিই, তাহলে সঙ্গে সঙ্গে অ্যালডিহাইড কিছু চলে যাবে, অ্যাসিডে চলে যাবে, আর আমি সেটা চাইছি না। এখন মনে রাখবে, অ্যালকোহল অপেক্ষা অ্যালডিহাইডের উদ্বায়িতা, ভোলাটিলিটি বেশি। ফলে সহজেই কিন্তু যখনই উৎপন্ন হবে বিক্রিয়া পাত্র থেকে আমি অ্যালডিহাইড কিন্তু সহজেই বার করে নিয়ে আসতে পারবো। এখন এ তো গেল একটা সমস্যার বিষয়, যে যদি আমি নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমার এত শত খরচ, এত শত খাটাখাটনি সব মিথ্যা হয়ে যাবে, অ্যাসিডে চলে যাবে। তখন বিজ্ঞানীরা বিভিন্ন চেষ্টা করবে কি এমন কোনো রিয়েজেন্ট আছে কি না যে লোকাল ট্রেনের মতন আলোচনা করবে। প্রথম আসলেন কলিন্স বিকারক। নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নাম সমেত পরীক্ষাতে আসে। কলিন্স বিকারক, এ কি করলো? কলিন্স বিকারকটা কি জিনিস? CrO3.2 পিরিডিন, C5H5N পিরিডিনের রাসায়নিক সংকেত, আমি পিরিডিন হিসেবেই লিখলাম। CrO3 আর 2 মোল পিরিডিন, আর মিডিয়াম হিসেবে কি ব্যবহার করলো? DCM অর্থাৎ ডাইক্লোরোমিথেন CH2Cl2। এই মিডিয়াম ব্যবহার করলে, অর্থাৎ এই রিয়েজেন্টটা ও কি করবে? নিয়ন্ত্রিত জারণ নিজেই করবে। আমাকে বাইরের থেকে আমাকে এক্সট্রা কোনো সাবধানতা অবলম্বন করার কোনো দরকার নেই। অর্থাৎ এই কলিন্স বিকারক যদি আমি RCH2OH এ দিয়ে দিই, কলিন্স বিকারক যদি আমি এখানে RCH2OH এ দিয়ে দিই, ও কিন্তু অবভিয়াসলি লোকাল ট্রেনের মতনই আচরণ করবে। ও কিন্তু অ্যালকোহলকে সিম্পলি অ্যালডিহাইডে সীমাবদ্ধ রেখে দেবে, কোনোভাবে কিন্তু অ্যাসিডের দিকে যাবে না। এখন আরেকটা কথা এখানে বলে রাখি তোমাদেরকে, সাপোজ এখানে অ্যালকোহলটা এরকম ধরনের আছে, CH2 CH2OH, অর্থাৎ বুঝতেই পারছো এখানে ইন অল দুটো একসাথে আছে। এক্ষেত্রে মনে রাখবে, যদি আমি এখানে কলিন্স বিকারক দিই, ও কিন্তু অ্যালকিনকে কোনোভাবে টাচই করবে না। এটা কিন্তু বিশেষত্ব, ও অ্যালকিনকে কোনোভাবে টাচই করবে না, সোজাসুজি শুধুমাত্র এই যে অ্যালকোহল গ্রুপটা আছে, শুধুমাত্র ও কিন্তু অ্যালকোহল গ্রুপটাকেই অ্যালডিহাইডে রূপান্তরিত করবে। এটা একটা বিশেষত্ব, মানে খুবই ভালো একটা অ্যাডভান্টেজ ওর। এইবার আমি আসছি নাম্বার 3-তে। নাম্বার 3-তে আরেকটা ইম্পর্টেন্ট রিয়েজেন্ট, দ্যাট ইজ কল্ড PCC, নামটা লিখে রাখবে, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, অর্থাৎ তার সংকেত কি? বুঝতেই পারছো, CrO3 আছে, পিরিডিন আছে 1 মোল, আর তার সাথে HCl মিডিয়াম আছে, HCl আছে, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট এইভাবে আছে PCC। এ দিলে কি হবে? আবারও মিডিয়াম আমি কি ব্যবহার করবো? এখানে DCM অর্থাৎ ডাইক্লোরোমিথেন CH2Cl2, সেম রিঅ্যাকশন। যদি আমি এই মিডিয়াম ব্যবহার করি, এবং মনে রাখবে এটা 1:1:1, অর্থাৎ এই তিনটের যে মিশ্রণ থাকবে 1:1:1, এই মিশ্রণেই কিন্তু PCC রিঅ্যাকশন করবে। কি করবে? দেখো সেম ভাবে অ্যালকোহল আছে, সাপোজ আমার অ্যালকোহল আছে RCH2OH,
RCH2OH, আমি কোথায় যাব এখান থেকে RCH হতে যাব, ভেরি ইজি। ঠিক আছে, চলো PCC দিয়ে দিলাম, PCC দিয়ে দিলাম, আর মিডিয়াম হিসেবে আমি কি দিয়ে দিলাম এখানে CH2Cl2 আমি অ্যাজ এ মিডিয়াম এখানে দিয়ে দিলাম। আমার কিন্তু রিয়াকশন একদম পুরো অ্যালডিহাইডে অর্থাৎ অ্যালকোহল থেকে আমার কিন্তু অ্যালডিহাইডে সীমাবদ্ধ থাকবে, ভাতটা কিন্তু তোমার এগোবে না। আর একটা রিয়েজেন্ট যেটা আছে সেটা হচ্ছে মনে রাখবে একটু জোনস বিকারক। নাম্বার 4 এ লিখবে অবশ্যই জোনস বিকারক। জোনস বিকারক কি জিনিস? K2CR2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড। বলবে স্যার একটু আগে তো K2CR2O7 আর H2SO4 এর মিশ্রণটা যখন ব্যবহার করলাম তখন বললাম নিয়ন্ত্রিত জারণ করতে হবে। এখানে একটা স্পেশাল জিনিস দেবো, সেটা হচ্ছে অ্যাসিটোন। এইটা হলো জোনস বিকারক। এরও কাজ কি? অ্যালকোহলকে ডিরেক্টলি অ্যালডিহাইডে ও কিন্তু সীমাবদ্ধ রেখে দেবে। অর্থাৎ এই রিয়েজেন্টটাও যদি আমি ব্যবহার করি তাহলে আমি অ্যালকোহল আর CH2OH এ যদি আমি জোনস বিকারক দিই অর্থাৎ K2CR2O7 সালফিউরিক অ্যাসিড আর তার সাথে কি বললাম অ্যাসিটোন, তাহলে আমার রিঅ্যাকশনটা কোথায় গিয়ে সীমাবদ্ধ থাকবে? আর CHO তে কিন্তু দাঁড়িয়ে থাকবে ও কোনোভাবে কিন্তু ফার্দার আর অ্যাসিডে যাবে না। এখানেও আরেকটা বিশেষত্ব আছে, এই যে রিয়েজেন্টগুলো আমি ব্যবহার করলাম পরপর যে 3টে বা 4টে আমি করলাম, এখানে কিন্তু একই কথা বারবার বলা যে যদি এই টাইপের কোনো কি বলবো যৌগ দিয়ে দেয় এবং বলে এখানে শুধুমাত্র তুমি অ্যালকিনকে টাচ না করে শুধুমাত্র CH2OH কে CHO করো, তাহলে কিন্তু এই কাজ করবে, এই কাজ করবে, এই কাজ করবে, প্রত্যেকটা কিন্তু কাজ করবে। যে এখানে তুমি যাই দাও না কেন কি করবে? অ্যালকিনকে কোনোভাবে ও টাচ করবে না, CH2OH কে কোথায় নিয়ে চলে যাবে? CHO তে নিয়ে চলে যাবে, অর্থাৎ আনটাচড থাকবে আমাদের যে ডাবল বন্ডটা আছে সেটা। তাহলে এটা কিন্তু একটু ভালো করে তোমরা দেখে রাখবে। নেক্সট আমরা নাম্বার 5, অ্যালডিহাইডে আমাকে সীমাবদ্ধ রাখতে হবে। দেন আমরা আরেকটা রিয়েজেন্ট ব্যবহার করি, দেখি সেম যৌগ যেখানে আমরা ছিলাম অর্থাৎ একটা কম্পাউন্ড যেখানে ইন আছে এবং অল আছে, যদি আমি এখানে MnO2 ব্যবহার করি, MnO2 ভালো করে মনে রাখবে, এটাও কিন্তু একটা স্পেশাল রিয়েজেন্ট, ওই সে একই কাজ করবে অর্থাৎ মধ্যস্থতা করবে, CH2OH কে কিসে রূপান্তরিত করবে? CHO তে রূপান্তরিত করবে। আমাদের যে ডাবল বন্ড আছে সেটা কিন্তু আনটাচড থাকবে এবং এখানেও কিন্তু অবশ্যই অ্যাজ এ মিডিয়াম তোমরা DCM বা ডাইক্লোরোমিথেন ব্যবহার করতে পারো। নেক্সট আমরা আসছি নাম্বার 6। দেখো এই নাম্বার 6টাকে একটু মনে রাখবে, এটা বলি আমরা স্টিফান পদ্ধতি। স্টিফান পদ্ধতি অর্থাৎ আমরা যদি অ্যালকিল সায়ানাইড নিই RC ট্রিপল বন্ড N এবং এখানে যদি আমি SnCl2 and concentrated HCl ইউজ করি, SnCl2 আর কনসেন্ট্রেটেড HCl যদি আমি ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের রূপান্তরিত হবে কি? এখানে অবশ্যই এখানে হাইড্রোলিসিস করতে হবে আর CHO আমার উৎপন্ন হবে। এখানে একটা কথা বলে রাখা দরকার যে SnCl2 কারো HCl দিলে ও কিন্তু মিডিলে একটা এই টাইপের কম্পাউন্ড তৈরি করে RCH ডাবল বন্ড ANH HCl, যাকে হাইড্রোলিসিস করলে আমরা কিন্তু এখান থেকে অ্যালডিহাইডটা পেতে পারবো। অর্থাৎ এখানে অ্যালডিমিন হাইড্রোক্লোরাইড অর্থাৎ একটা ইমিন কম্পাউন্ড এখানে তৈরি হবে, এর খুব আনস্টেবল অন্তর্বর্তী যৌগ, কিন্তু এখান থেকে এইখানে হয়ে আমরা কিন্তু অ্যালডিহাইডে পৌঁছাবো। অর্থাৎ এই মিডল কম্পাউন্ডটাও কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু একটু দেখে রাখবে। এই পদ্ধতিতে সেম ভাবে আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইডও তৈরি করতে পারি। দেখো এখানে সায়ানোবেনজিন আমি নিলাম, সায়ানোবেনজিনে আমরা সেম জিনিসটা দিলাম, SnCl2 কারো HCl এবং হাইড্রোলিসিস করলাম, তারপর আমরা কি পেলাম? এখান থেকে প্রথম ধাপে অবশ্যই CH ডাবল বন্ড NH ডট HCl পেলাম এবং তাকে যদি আমরা হাইড্রোলিসিস করি তাহলে আমরা কি পাবো? এখান থেকে বেনজিনের উপর CHO অর্থাৎ বেনজালডিহাইড আমরা কিন্তু পেয়ে যাব। নাম্বার 7, তাহলে এই প্রবলেমগুলো প্রত্যেকটাই আমরা কিসের জন্য করছি? যখন আমরা অ্যালডিহাইড তৈরি করতে চাইছি, শুধুমাত্র আমার ডাবল বন্ড থাকতে পারে, আমার অন্যান্য কোনো গ্রুপও থাকতে পারে, কিন্তু আমাকে উদ্দেশ্য শুধুমাত্র যে অ্যালকোহলটা আছে সেখানে আমরা সেখান থেকে অ্যালডিহাইডে যাব, এটাই আমাদের টার্গেট, এটাই আমাদের উদ্দেশ্য। 7 নম্বরে তুমি দেখো এখানে ডিহাইড্রোজিনেশন। ডিহাইড্রোজিনেশন মানে হচ্ছে, হাইড্রোজিনেশন শব্দের অর্থ হচ্ছে হাইড্রোজেন যোগ করা, ডিহাইড্রোজিনেশন শব্দের অর্থ হচ্ছে হাইড্রোজেনকে বিয়োগ করা। অর্থাৎ সাপোজ একটা কম্পাউন্ড আমি নিলাম RCH2OH অ্যালকোহল, আমি এখানে ইউজ করছি কপার 300। কপার 300 যখন আমি ইউজ করবো, দেখো এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন আমি টেনে বার করে নিলাম। কিভাবে করছি একবার দেখিয়ে দিই তোমাদেরকে, যে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে আমরা বের করে নিলাম, ডিহাইড্রোজিনেশন অর্থাৎ হাইড্রোজেনকে বার করে নিলাম। তাহলে কি উৎপন্ন হচ্ছে? সমস্ত রিঅ্যাকশন কাকে
কি দিলে কি হয়, অর্থাৎ এই একটা কোশ্চেন, ওয়ান কোশ্চেন দ্যাট ক্যান চেঞ্জ ইয়োর লাইফ। কাকে কি দিলে কি হয়। আমি যদি এখানে অন্য কাউকে দিতাম তাকে কিন্তু এটা দিলে এটা হতো না। অর্থাৎ এই তিনটে মিলে কিন্তু ত্রিভুজ হতে গেলে যেমন তিনটে পয়েন্ট অবশ্যম্ভাবী দরকার, MnO2 একে দিলে এটাই হবে। একে তুলে এনে এখানে রাখলাম, MnO2 দিলাম, ওটা হবে না। অর্থাৎ কাকে কি দিলে কি হয়, নিজেকে প্রশ্ন করবে, অ্যান্সারগুলো কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসে। কত নম্বর হলো আমাদের? 7, নাম্বার 8। অ্যাসিটিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ CH3 COO হোল টুয়াইস Ca প্লাস ফর্মিক অ্যাসিডের সোডিয়াম লবণ ক্যালসিয়াম ফরমেট, তাকে যদি আমি শুষ্ক পাতন করি, হিট শুষ্ক পাতন, এখান থেকে CH3 CO নেবো আর এখান থেকে হাইড্রোজেনটাকে নেবো, বাকি ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে চলে যাবে, CH3COH। তাহলে পাবো আমি এখান থেকে CH3CHO। কি কি নিলাম আবারও বলছি, এই CH3CO নিলাম, এখান থেকে H নিলাম। সাপোজ ফর এক্সাম্পল আরেকটা নিই আমি, তাহলে তোমাদের কাছে অনেকটা সুবিধা হবে বার করা। দুটো আলাদা আলাদা নিলাম, এই সরি একই নিলাম, ক্যালসিয়াম ফরমেট, দুটোই ক্যালসিয়াম ফরমেট নিলাম। কি বললাম প্রথমে, এখান থেকে কাকে বার করবো? HCO, আর এখান থেকে কাকে নেবো? H। তাহলে কি পাবো এখান থেকে? HCOH, মানে ফর্মালডিহাইড বা মিথানল গ্যাসীয় অবস্থায় পাওয়া যাবে। তোমরা জানো এটা গ্যাস, আমি আগেও বললাম। নাম্বার 9, MnO2 ইউজ করলাম একটু আগে, এখন আমরা ইউজ করবো MnO। আগেরবার ছিল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এবার আমরা আসছি ম্যাঙ্গানাস অক্সাইড। তো চলো, অ্যাসিটিক অ্যাসিড সাপোজ CH3COOH প্লাস ফর্মিক অ্যাসিড, আগেরবার লবণ নিয়েছিলাম, এবার ডিরেক্ট আমি অ্যাসিডটাকে নিই। রিঅ্যাকশন সেম, ওর কোনো পরিবর্তন হবে না। কি করছি? MnO জায়গাতে হিট করবো, আর আমরা ব্যবহার করতে পারি থোরিয়া THO2। অর্থাৎ আমি যদি MnO ইউজ না করি, আমরা কিন্তু থোরিয়াও ইউজ করতে পারি। MnO 300 ডিগ্রি, নিয়ারলি 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এখানে লাগে। এটা মনে রাখবে, এখান থেকে প্রথম ধাপে জল বেরিয়ে গেল, পরের ধাপে এখান থেকে CO2 বেরিয়ে গেল, তাহলে পরে থাকলো CH3CO আর আমার H, তাহলে পেয়ে গেলাম আমি এখানে CH3CHO অ্যালডিহাইড পেয়ে গেলাম। যদি আমি এখানে 2 মোল অ্যাসিটিক অ্যাসিড দিতাম তাহলে কিটোন হতো। আমি কিটোনে আজকে যেতে চাইছি না, মানে এর সাথে আমি শুধুমাত্র অ্যালডিহাইডেই সীমাবদ্ধ থাকবো, অর্থাৎ শুধুমাত্র এই CHO গ্রুপেই আমি সীমাবদ্ধ থাকতে চাইছি এই মুহূর্তে। নাম্বার 10 ইজ ভেরি ইম্পর্টেন্ট, রোজেনমান্ড বিজারণ। কি হয় ভালো করে লক্ষ্য করো, RCOCl অর্থাৎ অ্যাসিড ক্লোরাইড নাম লিখে রাখবে। কার সাথে রিঅ্যাকশন করব? হাইড্রোজেনের সাথে। অনুঘটক কি দেবো? প্যালাডিয়াম, তার সাথে কি রাখবো? BaSO4। আর দ্রাবক রূপে ব্যবহার করব ফুটন্ত জাইলিন। জাইলিন বলতে কি বুঝি? একটা মিথাইলের সাথে মনে করো এরকম ভাবে আছে, একটা মিথাইল, একটা বেনজিন আছে, তার সাথে CH3 এর অর্থ পজিশনে আছে, তাহলে অর্থ জাইলিন। মেটাতে থাকলে মেটাজাইলিন, প্যারাতে থাকলে প্যারালাইন, মানে নাথিং বাট ডাইমিথাইল বেনজিন। জাইলিন ইজ নাথিং বাট ডাইমিথাইল বেনজিন। RCOCl কে হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করালে আমি পাবো RCHO। এত ক্ষমতা নেই যে ওকে অ্যালডিহাইডের সীমাবদ্ধ রাখবো। ভালো করে মন দিয়ে শোনো, RCOCl খুব রিঅ্যাক্টিভ একটা কম্পাউন্ড, হাইড্রোজেন প্যালাডিয়াম যেই আমি দেবো ও চেষ্টা করবে এখানে যাওয়ার, RCH2OH। বোঝার চেষ্টা করো, এখান থেকে এখানে যাচ্ছি বিজারণ হচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে এটাও বিজারণ। তাহলে হাইড্রোজেন আর প্যালাডিয়াম যদি আমি শুধু ইউজ করি, যদি আমি BaSO4 মনে করো নেই, তাহলে রিঅ্যাকশনটা কোথায় গিয়ে থামবে? RCH2OH এ গিয়ে থামবে। আমার উদ্দেশ্য কি? আমি রিঅ্যাকশনটাকে তো এখানে নিয়ে যেতে দেবো না, আমি এইখানে সীমাবদ্ধ রাখবো। কি ব্যবহার করেছি? বেরিয়াম সালফেট। কি হিসেবে ব্যবহার করছি? অনুঘটক বিষ। এখানে সালফার বা কুইনোলিনও ব্যবহার করা হতে পারে অনুঘটক বিষ। তাহলে অনুঘটক বিষের উদ্দেশ্য কি? যে প্যালাডিয়ামের যে ধাতু আমি এখানে অনুঘটক নিয়েছি তার যে কার্যক্ষমতা তাকে কি করবে? ও সাপ্রেস করে দেবে। এটাই কিন্তু এই রিঅ্যাকশনের খুব গুরুত্ব, যে রোজেনমান বিজারণে অনুঘটক বিষের ভূমিকা কি। যদি আমি BaSO4 না দিতাম, হাইড্রোজেন প্যালাডিয়াম দিলেও বিক্রিয়া হতো, কিন্তু বিক্রিয়াটা কোথায় গিয়ে থামতো? অ্যালকোহলে গিয়ে থামতো। কিন্তু আমার উদ্দেশ্য আমি কোথায় গিয়ে থামাবো? RCHO তে গিয়ে থামাবো। তাহলে ওই হিসাবে আমি মিডিয়াম দিয়েছি, রিঅ্যাকশন দিয়েছি, সব দিয়েছি,
তাহলে প্যালাডিয়ামের যে কার্যকারিতা সেটাকে আমার কি করতে হবে, কমিয়ে দিতে হবে। তার জন্য আমি কি ব্যবহার করছি, বেরিয়াম সালফেট অর সালফার অর কুইনোলিন। তাহলে পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই রোজেনবার্গ বীজাণু, দেখে রাখবে। নেক্সট আমাদের প্রবলেমটা কি, ওয়াকার পদ্ধতি। ওয়াকার পদ্ধতি, সাপোজ নিলাম আমি অ্যালকিন, ইথিন নিলাম, CH2 ডাবল বন্ড CH2, রিঅ্যাকশন করাবো কার সাথে, প্যালাডিয়াম ক্লোরাইডের সাথে, কি নাম, PdCl2। প্যালাডিয়াম ক্লোরাইড তার সাথে কাকে মেশাবো, জল, CuCl2, এয়ার আর অক্সিজেন, প্রোডাক্ট উৎপন্ন হবে CH3CH। দেখো আমাদের সব রিঅ্যাকশনে তো মেকানিজম করতে সিলেবাসে বলেনি, আর আমরা সব রিঅ্যাকশনের মেকানিজম করব। একটু মনে রাখি এখানে ওয়াকার পদ্ধতিটা কিভাবে মনে রাখবো, প্যালাডিয়াম ক্লোরাইড এবং জলের সাথে বিক্রিয়া করছে কে, ইথিন বিক্রিয়া করছে ইন প্রেজেন্স অফ CuCl2 এবং এয়ার এর অক্সিজেন, কি উৎপন্ন করছে, ডাবল বন্ড থেকে এক ধাপে CH3CHO উৎপন্ন হচ্ছে। যদি ইথিনের জায়গাতে আমরা অন্য যে কোনো অ্যালকিন নিই তাহলে কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন কোনোভাবেই হবে না, কি উৎপন্ন হবে, কিটোন উৎপন্ন হবে। এটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে যে যদি দ্বিবন্ধন মানে ইথিনের জায়গায় যে অন্য পৃথিবীর যে কোনো অ্যালকিন যদি তুমি নাও তাহলে অ্যালডিহাইড কোনোভাবেই উৎপন্ন হবে না, কি উৎপন্ন হবে, কিটোন উৎপন্ন হবে। তাহলে ওয়াকার পদ্ধতিটা কিন্তু অ্যালডিহাইডের একমাত্র প্রসেস আছে যে কিন্তু ইথিন থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারবো। একটা খুব ইম্পর্টেন্ট রিয়েজেন্ট তোমাদেরকে আজকে চেনাই, ইম্পর্টেন্ট রিয়েজেন্ট। তোমরা অলরেডি জানো যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ওখানে কি হিসেবে কাজ করে, অ্যাজ এ বিজারক দ্রব্য। কি দেয় ও, H মাইনাস আয়ন ডোনেট করে হাইড্রাইড। আর একটা যৌগ সম্পর্কে আমি একটু তোমাদেরকে বলে রাখি, নামটা মনে রাখবে, ডাইবাল H, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, নামটা লিখে রাখো, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, CH3 CH CH2 is অ্যালুমিনিয়াম হাইড্রাইড। উদ্দেশ্য খুব সিম্পল, আমাদের উদ্দেশ্য কি, ডাইবাল H এমন একটা যৌগ যেখানে অ্যাক্টিভ হাইড্রোজেন কটা আছে, হাইড্রাইড আয়ন কটা আছে, একটাই আছে। বিজ্ঞানীরা কাজ কত গভীরে গিয়ে করেছে তোমরা একটু বোঝাই তোমাদেরকে। RCO সাপোজ আমার এখানে আছে RCOCl, খুব ভালো কথা, ভালো জিনিস। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যখনই আমি দেব তো হাইড্রাইড আয়ন ট্রান্সফার করবে H মাইনাস, Cl বেরিয়ে চলে গেল, তাহলে কিসে রূপান্তরিত হলো, RCHO। বাহ, খুব ভালো কথা, অ্যালডিহাইড হলো। কিন্তু এর ভেতরে কতগুলো হাইড্রাইড ডোনার আছে, চারটে, ব্যবহার করলাম তো একটা, সেকেন্ডেরটা আবার উঠে পড়লো, RCHO কে কিসে নিয়ে চলে গেল, RCH2OH। এ তো আর ফার্দার বিক্রিয়া করবে না, ও তো আলটিমেট স্টেজে পৌঁছে গেছে, অ্যালকোহলে চলে গেছে। বাকি এখনো এই দুটো H মাইনাস আছে, যদি আরো চান্স থাকতো আরো বিক্রিয়া করতো। বিজ্ঞানী তখন চেষ্টা করলেন আমি এই যৌগটাকে একটু মডিফাই করবো, দেখো কি আছে, অ্যালুমিনিয়াম আছে, হাইড্রাইড আছে, এখানে অ্যালুমিনিয়াম আছে, হাইড্রাইড আছে। কি করলো, আমি ওর হাইড্রোজেনগুলোকে কমিয়ে দেবো, আর অ্যাক্টিভ হাইড্রাইড আয়ন একটা রাখবো, ওই জন্য কি রাখলো, ডাইবাল H একটা রাখলো। কি করলো, সাপোজ CH3CN আছে, CH3CN, ওকে কি করলো, যেই আমি ডাইবাল H ইউজ করবো, ডাইবাল H ব্যবহার করলে CH3CNটা কিসে রূপান্তরিত হবে, CH3CHO তে রূপান্তরিত হবে। কোনোভাবেই কিন্তু CH3CH2OH এ যেতে পারবে না। সেম অ্যাজ যদি আমি CH3COCl নিই, CH3COCl যদি আমি নিই তাহলেও কি হবে, যদি আমি ডাইবাল H ইউজ করি তাহলেও কিন্তু CH3CHO তেই ও সীমাবদ্ধ থাকবে, কোনোভাবে CH3CH2OH এ ও কিন্তু যেতে পারবে না। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সাপোজ আমাদের পরের প্রবলেম করি, অ্যালকাইনের হাইড্রেশন, CH3CH HC⋯C। এটা আমরা আগেও করেছি, অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন বা হাইড্রোবোরেশন, ডিহাইড্রোবোরেশন। এখানে যদি আমি সিম্পল হাইড্রেশন করি যে 20% H2SO4, 1% HgSO4 আর 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। প্রথম ধাপে আমার কি তৈরি হবে, CH2 ডাবল বন্ড CHOH, তারপরে টটোমারাইজ করে যাবে, টটোমারাইজ করে হয়ে গিয়ে CH3CHO হয়ে যাবে। এটা আমরা আগেও করেছি। প্লেন মনে রাখবে, এটা দেওয়া মানে জল দেওয়া, একটা কার্বনে H লাগবে, একটা কার্বনে OH লাগবে, এটা আবার ট্রিপল বন্ডটা ডাবল বন্ড হবে, মনে রাখবে।
নেক্সট একটা এক্সাম্পল নিই, মনে করো একটা জেম ডাইহ্যালাইড আছে। জেম ডাইহ্যালাইড মিন্স একই কার্বনে দুটো সিএল যদি থাকে তাহলে আমরা তাকে বলি জেম ডাইহ্যালাইড। ঠিক, এখানে দিলাম আমি NaOH और বেনাইটা BaOH, দুটো সিএল বেরিয়ে গেল, দুটো OH ঢুকে গেল, CH3 CH OH OH বেরিয়ে গেল। What will be the product? CH3 CH double bond O, aldehyde হয়ে গেল। and finally আমরা আরেকটা যৌগ একটু পড়ে নেব এখানে, সেটা হচ্ছে ইটার্ড বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া আমরা একটু পড়ে নিই এখানে, ইটার্ড বিক্রিয়া। অর্থাৎ একটা টলুইন নিলাম, কি নিলাম? টলুইন CH3, ক্রোমিল ক্লোরাইড CrO2 Cl2 CH2 মাধ্যম দ্রাবক আর জল, সিম্পল রিঅ্যাকশন। একটা অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে ও কিসে রূপান্তরিত হবে? CH তে রূপান্তরিত হবে। তাহলে এতক্ষণ ধরে এত এক্সাম্পল যেগুলো আমরা করলাম, দে আর অল অ্যাবাউট দি অ্যালডিহাইড। এরপরে চ্যাপ্টার যত এগোবে, দেখো অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা যে রিয়াকশনগুলো করলাম, কিটোনের ক্ষেত্রে প্রায় সেমি রিয়াকশন আছে, আমরা জানবো। যেমন প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে, তাহলে সেকেন্ডারি অ্যালকোহল থেকে কি উৎপন্ন হবে? কিটোন। প্রাইমারি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন কপার 300 দিয়ে করলে অ্যালডিহাইড উৎপন্ন হবে, সেকেন্ডারি অ্যালকোহলের করলে কি হবে? কিটোন উৎপন্ন হবে। এখানে যে আমি করলাম হাইড্রেশন, যদি আমি এখানে HC ট্রিপল বন্ড CH নিয়ে না নিয়ে যদি আমি এখানে CH3 C ট্রিপল বন্ড CH নিই, অর্থাৎ প্রোপাইন নিই, তাহলে সেম রিএজেন্ট যদি আমি দিই, দেন দ্য প্রোডাক্ট উইল বি CH3CO CH3। সেম রিএজেন্ট, শুধু তাহলে দেখো পুরো তুমি কপি পেস্ট পাচ্ছ, একদম সেম, শুধু একটা হাইড্রোজেন এখানে আলাদা করে দিয়েছি। সেম অ্যাজ ওয়াকার পদ্ধতি যেমন করলাম, অ্যালকিনের জায়গায় যদি আমি যে কোনো ফার্দার উচ্চ কার্বন পরমাণু সংখ্যা বিশিষ্ট যদি আমি অ্যালকিন নিই, সেক্ষেত্রে আমি প্রত্যেক ক্ষেত্রে কিটোন পাবো। তাহলে এইভাবে কিন্তু এই চ্যাপ্টারটাকে তোমরা খুব ভালো করে তৈরি করবে। নেক্সট আমরা এই যে চ্যাপ্টারটা আমরা পড়া শুরু করলাম, এর যে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি এবং কিছু নেম রিঅ্যাকশনস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভালো করে দেখো, ভালো করে প্র্যাকটিস করে, এবং একটা অবশ্যই হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি তোমাদের, যে বেনজাইল ক্লোরাইড CH2Cl কে যদি আমি লেড নাইট্রেট দিই PbNO3(2), then what will be the product? জানাবে কমেন্ট করে জানাবে যে বেনজাইল ক্লোরাইডে লেড নাইট্রেট দিলে কি প্রোডাক্ট